আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি পরিসংখ্যানের অনার্স প্রথম বর্ষ ছাত্রদের ক্লাস নিব। আমার পরিচয়টা দিয়ে নেই। রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের আজকে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এর উপর একটা ক্লাস নিব। এটা তোমাদের কোর্স কোড হচ্ছে স্ট্যাটেজ 101। আমরা আজকে তোমাদের সিলেবাসের কোরিলেশনের উপরে একটা ক্লাস নিব। এর আগে আমরা আরো বেশ কয়েকটা ক্লাস অন্য টপিকস গুলোর উপর নিয়েছি, তোমাদের সিলেবাসে আছে যেগুলো। ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এর মধ্যে তোমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি, গ্রাফস অ্যান্ড চার্টস, তারপরে ডিসপারশন, মোমেন্টস, কিউনেস, কার্টোসিস, এগুলোর উপরেও তোমাদের ক্লাস হয়েছে। তো কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন এই চ্যাপ্টারের উপরে আজকে আমি তোমাদের কোরিলেশনের উপরে একটা ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে করবে। কোরিলেশনটা কি? অ্যাসোসিয়েশন। কোরিলেশন মিন্স অ্যাসোসিয়েশন। আমরা জানি যে তোমাদের ওজন, উচ্চতা, এদের মধ্যে একটা রিলেশন আছে যে উচ্চতা বাড়তে থাকলে ওজন বাড়ে, বয়স বাড়তে থাকলে উচ্চতা বাড়ে, এরকম কিছু রিলেশন। আবার দেখা যাবে যে ইকোনমিক্স এর ক্ষেত্রে ডিমান্ড সাপ্লাই এগুলোর সাথে রিলেশন আছে, যে একটা ভেরিয়েবল চেঞ্জের সাথে অন্য একটা ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে এবং এই ভেরিয়েবল দুটো কিন্তু পরস্পর রিলেটেড। সো কোরিলেশন মিন্স অ্যাসোসিয়েশন। আমরা বলতে পারি যে more precisely it is a measure of extent to which two variables are related. Therefore, when one variable increase as the other variable increase, or one variable decrease while the other decrease, এই ধরনের একটা রিলেশন থাকতে পারে। এখানে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে হাইট অ্যান্ড ওয়েট। Definition আমরা কি বলতে পারি? If the change in one variable appears to be accompanied by a change in the other variable, the two variables are said to be correlated, and this interdependence is called correlation or covariation. Actually আমরা এটাকে কোরিলেশনই বলবো, যে একটা ভেরিয়েবল চেঞ্জের সাথে অন্য একটা ভেরিয়েবল যে চেঞ্জ হবে, দ্যাট ইজ একটা বাড়লে অন্যটা বাড়বে অথবা কমবে, আবার একটা কমলে অন্যটা বাড়বে অথবা কমবে। এই রিলেশনটা বা এই চেঞ্জটা সেম ডিরেকশনে হতে পারে অথবা অপোজিট ডিরেকশনে হতে পারে। তো যে কোনো ডিরেকশনই এই রিলেশনটা যদি ফলো করে যে একটা চেঞ্জের সাথে অন্যটা চেঞ্জ, তাহলে আমরা বলবো দেয়ার উইল বি এ কোরিলেশন। এখানে আমরা কিছু ডেফিনেশন দেখব যে when the relationship is a quantitative nature, the approximate statistical tool for discovering and measuring the relationship and expressing it a brief formula is known as correlation. Croxton and Cowden এই ডেফিনেশনটা দিয়েছেন। Again, A.M. Tuttle একটা ডেফিনেশন দিয়েছেন, correlation is an analysis of the covariation between two or more variables. শুধু দুইটা ভেরিয়েবলের মধ্যেই কিন্তু কোরিলেশন হবে এমন কোনো কথা নেই, দুইয়ের অধিক ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন থাকতে পারে। সিম্পসন এন্ড কাফকা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন। এখানে বলা হয়েছে কোরিলেশন অ্যানালাইসিস ডিলস উইথ দ্য অ্যাসোসিয়েশন বিটুইন টু অর মোর ভেরিয়েবলস, অর্থাৎ দুই বা তার বেশি ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশনটা ডিল করছে, সেটাকে আমরা বলছি কোরিলেশন অ্যানালাইসিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সম্পর্কযুক্ত চলক বা দুইটা কোরিলেটেড ভেরিয়েবলের একটা চেঞ্জের সাপেক্ষে অন্যটা যদি চেঞ্জ হয়, এই ধরনের রিলেশনকে আমরা বলছি কোরিলেশন। কোরিলেশন অ্যানালাইসিস রিকোয়ার্ড ফর, কখন আমরা কোরিলেশন অ্যানালাইসিসটা ইউজ করি বা কেন এটা প্রয়োজন, দেখো এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, আমরা একটু দেখি। যে ফাইন্ডিং ক্যারেক্টারিস্টিক্স অফ সাইকোলজিক্যাল অ্যান্ড এডুকেশনাল টেস্ট
রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, আইটেম অ্যানালাইসিস এটসেট্রা বিভিন্ন ক্ষেত্রে কোরিলেশন অ্যানালাইসিসের প্রয়োজন রয়েছে। টেস্টিং whether certain data is consistent with hypothesis, আমরা কোনো একটা হাইপোথিসিস টেস্ট করি যখন যে ডাটাগুলো পরস্পর রিলেটেড কিনা সেই টেস্টটা করার জন্য আমাদের কোরিলেশন অ্যানালাইসিসের প্রয়োজন আছে। প্রেডিক্টিং one variable on the basis of knowledge of the others, একটা ভেরিয়েবলের সাপেক্ষে অন্য একটা ভেরিয়েবলকে যদি আমরা প্রেডিক্ট করতে চাই তখনও কোরিলেশন অ্যানালাইসিস প্রয়োজন। বিল্ডিং সাইকোলজিক্যাল অ্যান্ড educational models and theories, সাইকোলজিক্যাল অ্যান্ড এডুকেশনাল মডেল বিল্ডিং এর ক্ষেত্রেও কোরিলেশন অ্যানালাইসিসের প্রয়োজন আছে। গ্রুপিং ভেরিয়েবলস or measures for parsimonious interpretation of data, নাম্বার 5 গেল। নাম্বার 6 এ আসছে ক্যারিং মাল্টিভেরিয়েট স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, সাপোজ হোটেলিং টি স্কোয়ার, ম্যানোভা, ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস, ফ্যাক্টর অ্যানালাইসিস এটসেট্রা এসব ক্ষেত্রেও কিন্তু কোরিলেশন অ্যানালাইসিস ইউজ করা হয়। নাম্বার 6 আইসোলেটিং ইনফ্লুয়েন্স অফ ভেরিয়েবলস, বিভিন্ন ভেরিয়েবলস এর আলাদা আলাদা ইফেক্টিভনেস বা ইনফ্লুয়েন্স টেস্ট করার জন্য আমরা কি করি, কোরিলেশন অ্যানালাইসিস ইউজ করে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে কোরিলেশন অ্যানালাইসিস ইউজ করা হয়। তো এগুলো ডিটেইলস আমরা একটু দেখলাম। এখন আমরা দেখব যে টাইপস অফ কোরিলেশন। আমরা যখন ডেফিনেশন বলেছি বা শুরুতে আমরা যেটা বলেছিলাম যে কোরিলেশন হচ্ছে দুটি ভেরিয়েবলের অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনটা পজিটিভলি হতে পারে, নেগেটিভলি হতে পারে। অর্থাৎ চেঞ্জটা যদি সেম ডিরেকশনে হয় তখন আমরা বলবো পজিটিভ কোরিলেশন। সাপোজ ওয়েট হাইট বাড়ার সাথে সাথে ওয়েট বাড়ছে একই দিকে, এটাকে আমরা কিন্তু বলছি পজিটিভ। আবার ইকোনমিক্সের ক্ষেত্রে যেমন দেখা যাবে যে প্রাইস বাড়লে ডিমান্ড কি হবে, কমে যাবে, এটা কি নেগেটিভ অ্যাসোসিয়েশন। তাহলে সেগুলোর এই রিলেশনশিপের উপর ভিত্তি করেই আমরা কিন্তু কোরিলেশন অ্যানালাইসিসে আমরা দেখতে পাই যে ফাইভ-রেট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পজিটিভ, নেগেটিভ অ্যান্ড জিরো এই 3 রকম কোরিলেশন দেখা যাবে। আবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনেও আমরা দেখব যে এদের মধ্যে রিলেশনটা আছে যে লিনিয়ার অর কার্ভ লিনিয়ার, দ্যাট ইজ নন লিনিয়ার। তাহলে আমরা দেখতে পাই যে প্রথমেই আমরা দেখব পজিটিভ, নেগেটিভ অর জিরো কোরিলেশন। তোমরা এগুলো আগেও পড়েছো বা জেনেছো আগের ক্লাসগুলোতে যে পজিটিভ কোরিলেশন কখন, যখন ভেরিয়েবল যে চেঞ্জ হচ্ছে একটার সাথে অন্যটা যদি সেম ডিরেকশনে হয়, আমরা এটা বলেছি, তখন আমরা বলবো পজিটিভ কোরিলেশন। এখানে বলা হয়েছে যে when the increase in one variable is followed by a corresponding increase in the other variable. On the other hand, আমরা বলতে পারি when the decrease in one variable is followed by a corresponding decrease in the other variable, the correlation is said to be positive correlation. The positive correlation range from 0 to 1. Upper limit is +1. এটাকে আমরা বলি পারফেক্ট পজিটিভ কোরিলেশন। আমরা এখানে বলে থাকি যে সেম ডিরেকশন এন্ড সেম রেট যদি হয় তখন আমরা কিন্তু বলবো পারফেক্ট পজিটিভ কোরিলেশন। দ্যাট ইজ প্রতিটা ইউনিট, এক ইউনিট যদি হাইট এবং ওয়েটের ক্ষেত্রে আমরা যদি দেখি যে হাইট 1 ইউনিট বেড়েছে, ওয়েটও 1 ইউনিট বেড়েছে, অর্থাৎ দুটাই বেড়েছে এবং দুটার ইউনিট সেম, তখন কিন্তু আমরা বলবো যে এটা পারফেক্ট পজিটিভ কোরিলেটেড। আবার যদি আমরা বলি যে হাইট 1 ইউনিট বেড়েছে বাট ওয়েট 0.5 ইউনিট বেড়েছে, এটা দুটাই বেড়েছে কিন্তু এদের রেট অফ চেঞ্জ কিন্তু সেম না, ইউনিটটা সেম না, কিন্তু এটা পজিটিভলি কোরিলেটেড বাট নট পারফেক্ট। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে পজিটিভ কোরিলেশন আর একটা হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন।
যদি পারফেক্ট পজিটিভ কোরিলেশন হয় তখন কোরিলেশন কোএফিসিয়েন্টের মান হবে 1, আর যদি সিম্পলি শুধু পজিটিভ কোরিলেশন হয় তখন তার ভ্যালুটা হবে গ্রেটার দ্যান 0 বাট লেস দ্যান 1। এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, তোমরা এগুলো দেখবে। এখন আমরা আসি নেগেটিভ কোরিলেশনে। নেগেটিভ কোরিলেশনের রেঞ্জ হবে 0 to -1. The lower limit giving the perfect negative correlation, that is -1 হচ্ছে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। কখন আমরা বলবো এটার ডিরেকশন কিন্তু অপোজিট, একটা ইউনিট বাড়লে একটার ভ্যারিয়েবলের মান যদি বাড়ে বা কমে অন্যটা কি হবে, কমবে বা বাড়বে, দ্যাট ইজ অপোজিট ডিরেকশন। এবং যদি এই ডিরেকশন অপোজিট বাট তাদের রেট অফ চেঞ্জ যদি ইউনিট যদি সেম হয় তখন আমরা বলবো পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন। আর যদি এই ইউনিটটা যদি সেম না হয় তখন আমরা শুধু বলবো নেগেটিভ কোরিলেশন। তো পারফেক্ট পজিটিভ কোরিলেশনে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু হবে 1, আর পারফেক্ট নেগেটিভ কোরিলেশনে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু হবে -1, এবং এটার রেঞ্জ হচ্ছে শুধু যদি আমরা বলি নেগেটিভ কোরিলেশন তার রেঞ্জ হবে 0 to -1। এখানে আমরা বলবো যে পারফেক্ট নেগেটিভ কোরিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে every unit increase in one variable there is proportional unit decrease in the other। আমি আগে যে কথাটা বললাম সেটাই, যে একটা বাড়লে অন্যটা কমবে বাট সেম ইউনিট, প্রপোর্শনটা সেম। এখন আমরা দেখব জিরো কোরিলেশন। আমরা এতক্ষণ বলেছি যে positive correlation, negative correlation, but zero correlation means no relationship between two variables. That is, the change in one variable is not associated with the change in other variable. For example, body weight and intelligence, shoe size and monthly salary, এগুলো আমরা জিরো কোরিলেশনের এক্সাম্পল দিতে পারি। তো এখানে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি যেটা দিয়ে আমরা জিরো কোরিলেশন, 5 প্রকার কোরিলেশন এখানে ব্যাখ্যা করা হয়েছে। একটা পারফেক্ট নেগেটিভ কোরিলেশন -1, আর -1 এর চেয়ে বড় বা 0 থেকে যদি ছোট তখন আমরা বলবো সিম্পলি নেগেটিভ কোরিলেশন। আবার এখানে জিরো কোরিলেশন একটা বলা হয়েছে, যখন মানটা 0, যখন +1 তখন পারফেক্ট পজিটিভ কোরিলেশন। আর পজিটিভ কোরিলেশন কখন হবে, 0 এর চেয়ে বড় বাট 1 এর চেয়ে ছোট। তাহলে জিরো কোরিলেশনটা আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য রেঞ্জ -1 to +1। ঠিক আছে, এভাবে আমরা সিম্পল কোরিলেশন যে 5 প্রকার সেটার ব্যাখ্যাটা আমরা এখানে দিলাম এতক্ষণ। এগুলোকে আমরা পরবর্তীতে গ্রাফের মাধ্যমেও তোমাদের দেখাবো। আপাতত আমরা থিওরিটিক্যালি এই 5 প্রকারের ডেফিনেশন বা ব্যাখ্যা দিলাম। এখন আমরা যাচ্ছি নেক্সট, যেটা ছিল লিনিয়ার অর কার্ভ লিনিয়ার কোরিলেশন। যেটা linear correlation is the ratio of change between the two variables either in the same direction or opposite direction, and the graphical representation of the one variable with respect to other variable is a straight line. That is, যখন রিলেশনটা এরকম হবে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটা স্ট্রেট লাইন প্রকাশ করবে তখন আমরা এটাকে বলবো যে এটা হচ্ছে লিনিয়ার কোরিলেশন। Consider another situation. First, with increase of one variable, the second variable increase proportionately up to some point. After that, with the increase in first variable, the second variable state starts decreasing. The graphical representation of the two variables will be a curved linear. Such a relationship between the two variables is termed as the curved linear correlation. তাহলে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখব যে এটা দুই রকম, একটা হচ্ছে লিনিয়ার কোরিলেশন, আরেকটা হচ্ছে কার্ভ লিনিয়ার অর নন লিনিয়ার কোরিলেশন। এখন আমরা দেখব যে কিভাবে
correlation coefficient কে calculate করি আমরা, বা that is methods of computing coefficient of correlation. একটা হচ্ছে scatter diagram method, আরেকটা হচ্ছে Pearson product moment correlation coefficient, আরেকটা আছে Spearman's rank correlation coefficient. আমরা আজকে এই দুইটা দেখব, scatter diagram method আর হচ্ছে Pearson's product moment coefficient correlation. এই দুইটা আমরা আজকে তোমাদেরকে দেখাবো। স্ক্যাটার ডায়াগ্রামে আমরা কি করি দেখো, এক্স অ্যাক্সিসে বাইভেরিয়েট ডাটা থাকলে এক্স অ্যাক্সিসে একটাকে বসাবো আর ওয়াই অ্যাক্সিসে একটাকে দিব, দিয়ে আমরা গ্রাফ পেপারে একটা স্কেল মেইনটেইন করে, তোমরা জানো এভাবে আমরা বিন্দুগুলো দিয়ে থাকি। আমরা এতক্ষণ যে বিভিন্ন ধরনের কোরিলেশনের ব্যাখ্যা দিলাম, পজিটিভ, নেগেটিভ, পারফেক্ট পজিটিভ, পারফেক্ট নেগেটিভ এবং জিরো কোরিলেশন, দেখো এখানে কিন্তু আমরা সেগুলো এখানে দেখাচ্ছি যে যদি দেখা যাচ্ছে যে গ্রাফে বাইভেরিয়েট ডাটাগুলোকে বসানোর পরে এরকম একটা চিত্র যে ডান দিকে ঊর্ধ্বগামী বোঝাচ্ছে, তখন কিন্তু পজিটিভ কোরিলেশন। এবং এটা যদি জাস্ট বিন্দুগুলো যদি একটা স্ট্রেট লাইনে পড়ে, এটাকে আমরা বলছি পারফেক্ট পজিটিভ কোরিলেশন। সিমিলারলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেটাগুলো বাম দিকে ঊর্ধ্বগামী, তখন এটাকে আমরা দেখব, তখন এই ক্ষেত্রে আমরা এটাকে বলছি নেগেটিভ কোরিলেশন। আর যদি এটা বাম দিকে ঊর্ধ্বগামী কিন্তু দেখা যায় যে একটা স্ট্রেট লাইনে পড়েছে, বিন্দুগুলো যোগ করে একটা স্ট্রেট লাইন পেয়েছি, সেটাকে আমরা বলছি পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। আর যখন এই ক্ষেত্রে যেখানে কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো ধরনের ডিরেকশনই আমরা দেখতে পাচ্ছি না, এলোমেলো ভাবে অবস্থান করছে, তখন কিন্তু আমরা এটাকে বলছি জিরো কোরিলেশন। তাহলে এই যে গ্রাফের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন প্রকার কোরিলেশন ব্যাখ্যা করতে পারি, এটা আমরা একটু দেখে নিলাম। এখন আমরা দেখি যে স্পিয়ারম্যান কোরিলেশন কোএফিসিয়েন্ট কিভাবে দেখাবো। তার আগে আমরা একটু দেখি পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট। স্পিয়ারম্যান কোরিলেশন কোএফিসিয়েন্ট অ্যাকচুয়ালি র‍্যাঙ্ক কোরিলেশন, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে আমরা দেখব স্পিয়ারম্যান কোরিলেশন কোএফিসিয়েন্ট। তার আগে আমরা একটু দেখে নিই যে এতক্ষণ আমরা কোরিলেশন সম্বন্ধে বিভিন্ন কথা বলেছি, তো কোরিলেশন কোএফিসিয়েন্টটা কি এটা একটু এখানে একটা ডেফিনিশন আমরা দেখে নিচ্ছি যে the correlation coefficient is a statistical measure of the strength of the relationship between the relative movements of two variables. The values range from -1 to +1. A calculated number greater than 1 or less than -1 means that there is an error in the correlation measurement. ঠিক আছে, আমরা এটাকে কিন্তু কখনো কোরিলেশনেই ফেলবো না যদি এই কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা -1 এর চেয়ে ছোট হয় অথবা +1 এর চেয়ে বড় হয়। A correlation of -1 shows the perfect negative correlation, আমরা আগেও বলেছি, while a correlation of 1 shows the perfect positive correlation. এবং যদি 0 হয় তখন আমরা বলি there is no relation between two variables. তাহলে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট এবার যাচ্ছি পিয়ারসন কোরিলেশনে। তো পিয়ারসন কোরিলেশনকে আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি যে একটা বাইভেরিয়েট ডাটা থাকবে এক্স ওয়াই ভেরিয়েবল, তো সেখানে আমরা ফর্মুলাটা এভাবে লিখতে পারি আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এন সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই ওয়াই আই মাইনাস সাম অফ প্রোডাক্ট অফ এক্স আই ইন্টু সাম অফ ওয়াই divided by root over n sum of squares of x square minus sum of xi whole square into root over n into sum of squares of y minus sum of y whole square. এখানে আমরা rxy কে আমরা কি বলছি, পিয়ারসন আর কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন x and y. n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, xi value of x for the ith observation,
yi value of y for the y ith observation. তাহলে আমরা পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টকে এই ফর্মুলা দিয়ে লিখতে পারি। Pearson correlation is used to measure the degree of relationship between the two variables. The point biserial correlation is conducted with the Pearson correlation formula, except that one of the variable is dichotomous. The following formula is used to calculate the Pearson R correlation. এটার ব্যাখ্যা আমরা দিলাম তোমাদেরকে। এখন আমরা দেখি কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আবার একটু দেখে, আমরা আগেও আলোচনা করেছি। এখানে আবারও কিছু তোমাদের দেখাচ্ছি, পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন, আর নো কোরিলেশন বা জিরো কোরিলেশন। এটা একটা গ্রাফ দেখে অনেক সময় তোমরা যদি ডাটাগুলো ক্যালকুলেশন না করেও তোমরা গ্রাফে সাবমিট করেও তোমরা দেখতে পাবা যে আইডিয়া নিতে পারবা যে এটা আসলে কোন ধরনের কোরিলেশন। সেই জন্য আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আরেকটু দেখে নিচ্ছি। এখানে দেখো আমরা বলেছি যে correlation coefficient lies between -1 to +1. তাহলে আমরা এখানে দেখি যে এটা দিয়ে কি বোঝাচ্ছে, -0.90, অর্থাৎ এটা পারফেক্টের কাছাকাছি, বাট নট পারফেক্ট নেগেটিভলি কোরিলেটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটু বিন্দুগুলো, ডটেড গুলো আরেকটু ছাড়া ছাড়া, বাট বোঝা যাচ্ছে যে বাম দিকে উঠে গেছে। তো এখানেও কিন্তু আমরা বলতে পারি যে এটাও নেগেটিভলি কোরিলেটেড, কিন্তু এটা 0.50, যেহেতু আরো কমে গেছে। আর এই যে এখানে বিন্দুগুলো একদম এলোমেলো ভাবে অবস্থান করছে, কোনো ডিরেকশন বোঝা যাচ্ছে না, এটা কিন্তু জিরো কোরিলেশন। একইভাবে পজিটিভের বেলায় আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে যাচ্ছে, বাট ডটগুলো একটু এলোমেলো, বাট তার ওয়েটা বোঝা যাচ্ছে, তখন এটাকে আমরা বলছি 0.50। বাট এখানে দেখো যে ম্যাক্সিমামই ডট কাছাকাছি এবং ডান দিকে চলে গেছে ঊর্ধ্বগামী, তখন এটাকে আমরা বলছি 0.90 হলে এরকম গ্রাফ হবে, আর এর মান আমরা তখন বলতে পারবো 0.90। আর যদি পারফেক্ট পজিটিভলি কোরিলেটেড থাকে তখন দেখো একটা স্ট্রেট লাইন হয়ে গেছে, এটা হচ্ছে আর এর মান 1। কার্ল পিয়ারসনের ফর্মুলাকে আমরা আবার এইভাবেও লিখতে পারি, দেখো sum of product of xi minus x bar into yi minus y bar divided by sum of squares of xi root over sum of squares of xi root over sum of squares of y। এখানে এটার ব্যাখ্যাটা আমরা একটু দিয়ে দিচ্ছি তোমাদের যে rxy টা কি বোঝাচ্ছে, correlation coefficient of the linear relationship between variables x and y। xi আগেও বলেছি the values of x variable in a sample, x bar the mean of the values of x variable, yi the values of y variable in a sample, আর y bar the mean of the values of y। তাহলে আমরা এখানে এটা কোরিলেশন কোএফিসিয়েন্টের আরেকটা ফর্মুলা আমরা দেখে নিলাম যে sum of product of xy divided by sum of root over sum of squares of x into sum of squares of y। এখানে আমরা কতগুলো স্টেপ দেখতে পাচ্ছি যে এই ফর্মুলাটা কোন কোন স্টেপে আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করেছি সেটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে। সাপোজ নাম্বার 1 ফার্স্ট স্টেপে বলা আছে যে obtain a data sample with the values of x variable and y variable, that is আমরা প্রথমে accept sample value নিব bivariate data x এবং y variable এর, then calculate the means x bar for x variable and y bar for the y variable। ঠিক আছে, ডাটাগুলো আমরা নিয়ে প্রথমেই x এর মিন বের করব এবং y ভেরিয়েবলের মিন বের করব, দেন কি করব, for the x variable subtract the mean from the each value of the x variable, অর্থাৎ xi minus x bar এখানে আমরা বের করব। একইভাবে y ভেরিয়েবলের জন্য y minus y bar
বের করব। এরপর multiply each a value by the corresponding b value and find the sum of those multiplications. Then square each a value and calculate the sum of the result. Find the square root of the value obtained in the positive in the previous step. Divide the value obtained in step 4 by the value obtained in step 7. আমরা এভাবে ক্যালকুলেট করে থাকি। এই সিরিয়ালটা এখানে এই সূত্রটার কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ মানগুলো বের করতে পারি সেটার ব্যাখ্যা দেয়া হলো। তবে এটা থিওরিটিক্যাল ফর্মুলা, তোমরা জানো এই ফর্মুলাটা কিন্তু অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল ফর্মুলা। এই থিওরিটিক্যাল ফর্মুলা কিভাবে আমরা ডিরাইভ করি সেটা একটু বললাম, বাট আমরা যখন প্র্যাকটিক্যাল যাব, প্র্যাকটিক্যাল করব, তখন আমরা চেষ্টা করব ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করতে। সেটা হচ্ছে এটা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা ওই থিওরিটিক্যাল ফর্মুলা থেকেই কিন্তু এটা আমরা নিয়েছি, যেটা r is equal to sum of product of x y minus sum of x into sum of y divided by n whole divided by root over sum of x square minus sum of x whole square divided by n into sum of y square minus sum of y whole square divided by n. এটা একটা ইজি মেথড। এই মেথডে আমরা যদি প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো সলভ করি তাহলে খুব দ্রুত করা যাবে এবং ক্যালকুলেটরে এইটা দিয়ে এই ফর্মুলাটা দিয়ে করতে অনেক ইজি হয় আমি মনে করি। তো আমরা যখন প্র্যাকটিক্যাল করব বা ম্যাথমেটিক্স করব, অঙ্ক করব, তখন তোমরা চেষ্টা করবে এই ফর্মুলাটা দিয়ে ডাটাগুলো সলভ করা। আমরা এখন এক্সাম্পল একটা দেখে নিই, আমাদের হাতে আর একটু সময় আছে। একটা এক্সাম্পল দেখেই আজকে আমরা ক্লাসটা শেষ করব। তাহলে দেখো একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, একটা প্রবলেম দেয়া আছে। The number of years of college income x square, আমরা এটাকে বলেছি x, ইনকামকে বলেছি y। তারপরে আমরা ফর্মুলা অনুযায়ী, ম্যাথমেটিক্যাল ফর্মুলা অনুযায়ী তিনটা কলাম করেছি x স্কয়ার, y স্কয়ার, xy। তারপর আমরা এগুলোকে সাম আপ করেছি, সাম অফ x, সাম অফ y, সাম অফ x স্কয়ার, সাম অফ y স্কয়ার, সাম অফ প্রোডাক্ট অফ xy। একদমই সিম্পল এবং ইজি। দেন আমরা দেখবো যে এই যে ফর্মুলাটা আমরা দেখলাম, এখানে আমরা এই সাম অফ প্রোডাক্ট অফ xy এর মান বসিয়েছি, সাম অফ x এর মান বসিয়েছি, সাম অফ y এর মান বসিয়েছি এবং n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। তোমরা এখানে দেখে নাও যে এখানে 6 pairs of observation আছে, that is 0, 15, 1, 15, 3, 20, 4, 25, 4, 30, 6, 35, that is 1, 2, 3, 4, 5, 6। এখানে নাম্বার অফ পেয়ারস অফ অবজারভেশন হচ্ছে 6, সো n হচ্ছে 6। তো আমরা এখানে টেবিল থেকে এই মানগুলো এখানে বসিয়েছি। বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা একটা r এর মান পেয়েছি, যেটা হচ্ছে 0.95। এখন 0.95 দিয়ে আমরা একটা কমেন্ট করতে পারি যে দেয়ার ইজ এ highly positive correlation between x and y, কারণ এখানে আমাদের ভ্যালু আসছে, r এর ভ্যালুটা আসছে 0.95, যেটা 1 এর কাছাকাছি। এটাকে যদি 1 আসতো তাহলে আমরা বলতাম পারফেক্ট পজিটিভ কোরিলেশন, বাট এখানে কিন্তু 1 আসেনি, এখানে আসছে 0.95। সেজন্য আমরা এখানে এটাকে 1 বলতে পারছি না বা পারফেক্ট বলতে পারছি না, বাট আমরা এটা বলতে পারি যে there is highly correlation between x and y, that is number of years of college and income, এই দুইটার মধ্যে হাইলি পজিটিভ কোরিলেশন আছে। এবং এক্ষেত্রে আমাদের, আমি যদি এই ডাটাগুলো একটু অবজার্ভ করি, দেখো যখন x এর মান 0, y এর মান তখন 15, x এর মান 1, y এর মান 15, x এর মান 3, y 20, x এর মান 4, y 25, দ্যাট ইজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে x এর মান বাড়ার সাথে সাথে কিন্তু y এর মানও বেড়ে যাচ্ছে, বাট সেম ইউনিটে বাড়ছে না। এই জন্য পারফেক্ট
পজিটিভ কোরিলেশন আমরা পাইনি, আমরা এখানে পেয়েছি হাইলি পজিটিভ কোরিলেশন। তাহলে আমরা এখানে এভাবে কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা ক্যালকুলেট করতে পারি। তো কার্ল পিয়ারসনের ফর্মুলা দিয়ে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট দেখলাম। আবার এই ডাটাকেই তুমি যদি গ্রাফে রিপ্রেজেন্ট করো তাহলে আমরা একটা গ্রাফ পাবো। দেখা যাবে যে গ্রাফটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করে আসছি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে পজিটিভ কোরিলেশনের ক্ষেত্রে ফিগারটা কেমন হচ্ছে আমরা দেখেছি যে এই ক্ষেত্রে কিন্তু স্ট্রেট লাইন হবে না, বাট কি হবে, ডান দিকে ঊর্ধ্বগামী, কিন্তু তাদের মধ্যে এই যে সাপোজ এখানে আমরা একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে আর এর মান 0.90, এই ধরনের একটা গ্রাফ আমরা পাবো। ওই ডাটা যদি আমরা স্ক্যাটার ডায়াগ্রামে করি তাহলে এই ধরনের একটা গ্রাফ পাবো। বাট যদি পারফেক্ট পজিটিভ কোরিলেশন হতো তখন আমরা একটা স্ট্রেট লাইন পেতাম। এখানে যেটা দেখা যাচ্ছে আমাদের এই টাইপের একটা গ্রাফ পাবো। যে এক্সাম্পলটা আমরা এতক্ষণ দেখলাম সেখান থেকে আমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি দেখতেই পাচ্ছি এই ধরনের একটা গ্রাফ পাবো। তো আমরা এতক্ষণ কোরিলেশন অ্যানালাইসিসে মোটামুটি বেশ কিছু বিষয় আজকে আলোচনা করলাম। ডেফিনেশন, টাইপস, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এছাড়া আমাদের আরো কিছু ছিল যে বিভিন্ন ধরনের ফর্মুলা, এই একটা ফর্মুলা শিখেছি, আর একটা থিওরিটিক্যাল ফর্মুলা, সেটা স্টেপ গুলো আমরা দেখেছি, আর একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে আমরা এক্সাম্পল করেছি, প্রবলেম সলভ করেছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখেছি। বিভিন্নভাবে আমরা দেখেছি যে চিত্রটা কি আসতে পারে। তারপরে এখানে আরেকটা ফর্মুলা ছিল, এটাও আমরা তোমাদেরকে আলোচনা করেছি। যে কোনো ফর্মুলা দিয়েই তোমরা প্র্যাকটিক্যালের ডাটাগুলো নিয়ে ক্যালকুলেট করবা বা প্র্যাকটিস করতে পারো। কোন মেথডে আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ক্যালকুলেট করতে পারি সেটা দেখলাম। বিভিন্ন মেথড ছিল আমাদের, একটা ছিল লিনিয়ার কার্ভ, লিনিয়ার কোরিলেশন, এগুলো একটা টাইপ ছিল, আর ছিল পজিটিভ, নেগেটিভ আর জিরো কোরিলেশন। আর কোরিলেশনের আমরা কিছু ইম্পর্টেন্স দেখেছি, বেশ কয়েকটা পয়েন্টস আমরা দেখেছি। আজকে আমরা এ পর্যন্তই বিভিন্ন ধরনের ডেফিনেশন, টাইপস, ইউজেস এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু বিষয় আলোচনা করব যেগুলো থাকে প্রপার্টিজ এর গ্রুপ থাকে, এগুলো তোমাদেরকে র্যাঙ্ক কোরিলেশন, এগুলো আমরা আগামী ক্লাসে আশা করি আলোচনা করব। তোমরা একটু বাসায় পড়ালেখা করবে এবং প্র্যাকটিস করবে যেন ক্লাসগুলো সাথে সাথে তোমাদের যে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে নক করবে, আমরা চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।